নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। কোথাও গিয়ে 2026 বিধানসভা নির্বাচনে কিংবা তার পরবর্তীতে বামেরাই ফিরছে বাংলায়। বামেদের হাতেই বাংলার মানুষ তুলে দেবে গোটা ক্ষমতা। কোথাও গিয়ে বিদায়ের পালা কার্যত এসে গেছে তৃণমূল কংগ্রেস কিংবা এই বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। বামেদেরকেই বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। বামেদেরকেই যেন আঁকড়ে ধরে বাঁচতে চাইছে বর্তমানে বাংলার মানুষ। এই এতগুলো প্রশ্ন আমি আজকের প্রতিবেদনের একেবারে প্রথম দিকেই তুললাম, আর এই প্রশ্নগুলো নিয়েই কার্যত আজকের এই প্রতিবেদন আলোচনা হবে। যে বিষয়টা মূল উঠে আসবে আজকের এই প্রতিবেদনে সেটা হলো তৃণমূল কংগ্রেস দেয় না ভাত, বিজেপি দেয় শুধুমাত্র প্রতিশ্রুতি। এই যে দুটো বিষয়, তৃণমূল একদিকে অন্ন অর্থাৎ ভাত অর্থাৎ কর্মসংস্থান সেটা দিচ্ছে না, আর বিজেপি অপরদিকে প্রতিশ্রুতি দিয়ে বারে বারে প্রতারণা করছে। এই দুটো মূল বিষয়কে নিয়েই আজকের এই প্রতিবেদনের যে প্রশ্নগুলো রাখলাম তার উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। বামেরা 34 বছর ক্ষমতায় ছিল এই বাংলায়। এবার বলবেন যে বামেদের নামে তো সেভাবে কোনো দুর্নীতির অভিযোগ নেই। বামেদের বুদ্ধদেব ভট্টাচার্য থেকে জ্যোতি বসু কিংবা বাম নেতা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরও যারা বিমান বসু, এদের গায়ে কেউ এক ছিটে কালিও দিতে পারেননি। কিন্তু সেদিকে দেখুন, আপনারা এখন যে প্রান্তেই চোখ দেবেন সে প্রান্তেই দেখবেন নয় দুর্নীতির দায়ে অভিযুক্ত কিংবা উপর থেকে নিচ গোটাটাই ভুয়ো, অর্থাৎ তার আদেও কোনো যোগ্যতা নেই সেই আসনে বসার, বা সে যে বসেছে কোথাও গিয়ে টাকা দিয়ে বসেছে মন্ত্রিত্বে বা বিধায়কে। কেন টাকা দিয়ে বসেছে বললাম? কারণ এই কথাটা নজরে বাংলার হয়ে আমি বলছি না, এই কথাটা বলছেন একেবারে খোদ তৃণমূলের নেতা মদন মিত্র, তৃণমূলের বিধায়ক মদন মিত্র এই কথাটা কার্যত বলছেন। যে অনেক সময় দেখা যায় বা তিনি দেখেছেন, তিনিই জানেন, তার দলের অন্দরের কথা তিনি জানবেন বেশি, এটাই তো স্বাভাবিক। আমরা কি তার দলের অন্দরের কথা বেশি জানতে পারবো? তো তিনি জানেন কোথাও গিয়ে লাখ লাখ বা কোটি কোটি টাকা দিলেই হওয়া যায় মন্ত্রী কিংবা বিধায়ক। তো সেক্ষেত্রে এই যে সরকার, তৃণমূল সরকারে যোগ্য মানুষের যে স্থান নেই এবং অযোগ্য মানুষের স্থান বেশি, তো সেক্ষেত্রে সেটা একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বাংলার মানুষ বেশিরভাগ শিক্ষিত মানুষ, সেদিক থেকে তারা বোঝেন, তারা বুঝদার মানুষ। তাই কোথাও গিয়ে হয়তো তারা ভেবেছিল যে 34 বছর ধরে একটা দলকে অনেক সময় দিয়েছি, এবার একটু পরিবর্তন চাই। কারণ প্রত্যেক মানুষের জীবনেই কোথাও গিয়ে একঘেয়েমি জীবনটা খুব একটা সুখের হয় না, সেটা একটু দুঃখের হয়। তাই তারা একটু জীবন বদলায়, হাওয়া বদলায়। যেমন আমরা বাড়িতে থাকতে থাকতে কোনো একটা জায়গায় ঘুরতে যাই হাওয়া বদলানোর জন্য, মন ভালো করার জন্য, ঠিক তেমনই 34 বছর ধরে বাংলার মানুষ বামেদেরকে এই রাজ্যে রেখেছিল। তারপর তারা সরালো বামেদেরকে এবং বামেদের বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, যার প্রধান মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-তে যখন ক্ষমতায় এলো তখন মোটামুটি সব কিছু ঠিকঠাক, কিন্তু তারপর থেকেই শুরু হলো বাংলা জুড়ে দুর্নীতি, চুরি, হত্যা, খুন, ধর্ষণ ইত্যাদি কাণ্ড। 2011-র পর থেকে 2025 বাংলা জুড়ে যেন অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানেই চোখ মেলা হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে জঙ্গি, যেখানেই চোখ মেলা হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে হিংসা, যেখানেই চোখ মেলা যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে মারামারি, অন্তর্দ্বন্দ্ব কিংবা ধর্ষণ, খুন ইত্যাদি। এই চিত্র দেখবে বলেই কি বাংলার মানুষ কোথাও গিয়ে 2011-র পর তৃণমূলকে ক্ষমতায় এনেছিল? না, এই চিত্র দেখবে বলে বাংলার মানুষ কিন্তু কখনো ক্ষমতায় আনেনি। কিন্তু এরা ক্ষমতায় এসে কার্যত ক্ষমতার অপব্যবহার করছে বারে বারে।
তার সাথে কংগ্রেসকে হটিয়ে যখন বিজেপিকে কেন্দ্রে আনা হলো, বিজেপিকে কেন্দ্রে আনার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল কারোর ব্যাংকে টাকা ঢুকবে, বছরে 2 কোটি চাকরি হবে, সেসব কিছুই হয়নি। সব হোগা হোগা, কিন্তু কিছুই হলো না। শেষে এই যে ভাঁওতাবাজি বা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, এই কাজগুলো করে কার্যত বিজেপি আস্তে আস্তে তাদের ঘরটা গুছিয়ে নিয়েছিল। কিন্তু ওই যে মানুষ গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে ঠিক সময়ে জবাব দেয়, তো বিজেপিকেও কিন্তু একেবারে ঠিক সময়ে জবাব দিয়ে দিয়েছে। আর বিজেপি তার প্রমাণটা পেয়ে গেছে 2024 লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে। বাংলায় তারা ভেবেছিল 30টা আসন পার করবে, 30টা আসন তো দূরের কথা, তারা যে 18টা আসন ছিল তাদের, সেটাও কমে 12টা আসন। তবে এই নিয়ে বিজেপির একটা গোষ্ঠী কোন্দল তৈরি হয়েছে যে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, এদের মতন ব্যক্তিত্বকে যখন ব্যাকফুটে করে দেওয়া হলো এবং সামনে নিয়ে আসা হলো সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীর মতন দলবদলু নেতাদেরকে, তখনই কিন্তু কার্যত বিজেপি ভেঙে যেতে থাকলো। এবার কেন ভেঙে যেতে থাকলো, বা শুভেন্দুকে আনার পরই কেন ভাঙলো? না, শুভেন্দু অধিকারীর পরিচয় কি? তিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, তিনি একজন লেঠেল ছিলেন বলা চলে, যিনি অত্যাচার করতেন বিরোধী দলের উপর। অভিযোগ ওঠে, বিরোধী দলরাই অভিযোগ করে শুভেন্দু অধিকারীর উপর। সেই শুভেন্দু অধিকারী যে একসময় মোদিকে বলতো মোদি হটাও, বা ওরা প্রতিশ্রুতি দেয়, প্রতারণা করে, আজ সেই শুভেন্দু অধিকারী বিজেপির প্রধান মুখ। মানুষ কি বিজেপিকে মেনে নেবে? মেনে নেবে না। এবং মানুষ তো দেখতে পাচ্ছে যে বাংলায় কিছু অশান্তি হলে বিজেপি যেভাবে একেবারে কোমরে গামছাটা বেঁধে নেমে পড়ছে বা ঘোলা জল তৈরি করে তাতে মাছ ধরতে নেমে পড়ছে, কিন্তু যখন তাদের রাজ্যে কিছু হচ্ছে, মানে তাদের শাসিত রাজ্যে, গুজরাটে কিংবা উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গায়, তখন কিন্তু তারা একেবারে চুপচাপ রাজনৈতিক দ্বিচারিতা করছে। তৃণমূলও যখন অন্য রাজ্যে হচ্ছে সেটা নিয়ে বিজেপিকে এক হাত দিচ্ছে, সিপিএমকে দিচ্ছে, কংগ্রেসকে দিচ্ছে, কিন্তু তাদের রাজ্যে যখন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আগে অনেকবারই কথা বলেছিলেন যে সব ছোটোখাটো ঘটনা, শরীর থাকলে একটু আধটু এরকম হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম এক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম সঙ্গে জড়িয়ে আছে একটা মমতা, মায়া ইত্যাদি, কিন্তু আদতে যখন এই বাংলায় বারে বারে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যখন বারে বারে তরুণরা খুন হচ্ছে, তরুণীরা ধর্ষিত হচ্ছেন, কিংবা যুবক যুবতীরা চাকরি না পেয়ে ধর্ণা মঞ্চে বসে আছে, তাদের জন্য কোথায় তার মায়া, কোথায় তার মমতা? কিছুই তো নেই। তাহলে নামের সঙ্গে ব্যক্তিত্বের কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বাংলার মানুষ সেদিক থেকেও মুখ ফেরাতে শুরু করছে। এবং কেনই বামেরা ফিরছে বললাম, যে বামেদের হাতেই কিন্তু আস্তে আস্তে বাংলার ক্ষমতা চলে যাচ্ছে। তার কারণ হলো, দেখুন, বামেরা মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, প্রতিকূর, এই যে কয়েকটা তরুণ তুর্কিকে কার্যত সামনে রেখেছে, এবং তাদেরকে সামনে রাখায় তারা প্রত্যেকেই বেশিরভাগই হাইলি এডুকেটেড, এবং তাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাদের নামে কোনো খুন খারাপি বা সম্প্রীতি নষ্ট করার অভিযোগ কেউ তুলতে পারেনি। তো সেক্ষেত্রে তাদেরকে বাংলার মানুষ গ্রহণ করবে, এবং বাংলার মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা পাচ্ছে। তারপরে দেখুন, সমবায় নির্বাচনগুলিতে একেবারে তৃণমূলের ভরাডুবি হচ্ছে জায়গায় জায়গায়, এবং তার সাথে বিজেপিরও ভরাডুবি হচ্ছে। আর সেই তুলনায় বামেদের যেখানে একেবারে ঝুলি শূন্য, বিধায়ক থেকে লোকসভা সব দিকেই কার্যত ঝুলি শূন্য, সেই দিক থেকে কিন্তু সমবায় নির্বাচনে তারা খাতা খুলছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বামেরা। মানে বামেদের বিরুদ্ধে প্রার্থী পর্যন্ত দিতে পারছে না তৃণমূল থেকে বিজেপি বা আদার্স যে সমস্ত দলগুলি আছে তারা। তো সেক্ষেত্রে বামেদেরকে মানুষ বিশ্বাস করছে, এবং দেখা যায় যে বামেদের যখন ব্রিগেড ডাকছে, বামেরা যখন এই রাজপথে নামার আহ্বান করছে, মানুষের ঢল, যেটা আমরা দেখেছি যে 21শে জুলাই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কালো মাথায় ভরে যায়, সেই রকমই শহীদ দিবসের সমাবেশে সেই রকমই একেবারে বামেদের মিটিং মিছিলেও কিন্তু কালো মাথায় ভরে যাচ্ছে। এই যে সৃজন ভট্টাচার্যর মতন ব্যক্তিত্বরা, যারা 6,000 টাকার একটু বেশি পান, পার্টির হোল টাইমার হিসেবে একটা টাকা পান, তো সেক্ষেত্রে তাদের সংসার চলা কিন্তু সম্ভব নয়।
কিন্তু সৃজন ভট্টাচার্য একটি প্রথম সারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি কিন্তু বলেন যে তার স্ত্রী একজন গবেষণা করছেন সেদিক থেকে, এবং বাবা সরকারি চাকরি করতেন সেদিক থেকে। অর্থাৎ এই যে ব্যাপার, অর্থাৎ এই যে তরুণ মুখগুলো যারা আছে তারা তো চাইলেই তৃণমূলে আসতে পারে, এবং এদের মতন মুখকে অবশ্যই তৃণমূল কিংবা বিজেপি কিংবা কংগ্রেস লুফে নেবে। এবং তৃণমূল যেহেতু বাংলায় ক্ষমতায়, কেন্দ্রে যেহেতু বিজেপি ক্ষমতায়, তাই দুটো দলে গেলেই কিন্তু এরা লাভবান হবে। কিন্তু এই যে একটা সত্তা আছে বামপন্থীদের মধ্যে, যারা বামপন্থায় বিশ্বাসী, তারা দল বদলু হতে চান না। তাদের সেই একটা কথা আছে, দেহত্যাগ না করলে দলত্যাগ করে না, সেই রকমই তারা কিন্তু ওই দলই থাকতে চায়, কষ্ট সৃষ্ট করে হলেও সেই দলকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটাই হচ্ছে একটা দলের আদর্শ বা নীতি থাকা প্রয়োজন। কিন্তু বামেদের যে আদর্শ নীতি ইত্যাদি রয়েছে, সেই নীতি আদর্শ কিছুই বলতে গেলে চোখে পড়ছে না বিজেপি থেকে তৃণমূলের। তাই কোথাও গিয়ে এই দিক থেকেও বামেদেরকে মানুষ গ্রহণ করছে, এবং বামেদের হাতেই আস্তে আস্তে ক্ষমতার রাশটা তুলে দেবে। এবং বামেদের ভোট পার্সেন্টেজ আগে যেটা হয়ে গিয়েছিল 2011-র পর থেকে, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে। বামেদের মিটিং মিছিলে মানুষের সাড়া পাচ্ছে, এবং অপরদিকে দুর্নীতি করে যে বাংলায় একটা অরাজকতা তৈরি হয়েছে, সেই অরাজকতার বিকল্প হিসেবে বিজেপিকে মানুষ গ্রহণ করছে না। কারণ বিজেপির নামেও রয়েছে নানান দুর্নীতির অভিযোগ। তো সেক্ষেত্রে বামেদের নামে কিন্তু কোনো অভিযোগ নেই। তো সেক্ষেত্রে বামেদেরকেই বাংলার মানুষ কিন্তু একেবারে বলা চলে যে কাছে টেনে নিতে চাইছে, বামেদেরকেই মানুষ গ্রহণ করতে শুরু করছে। আর এই জন্যই কোথাও গিয়ে বলতে হচ্ছে যে হয়তো এবার বিজেপি অর্থাৎ রাম নয় ঘাস নয়, এবার আসতে চলেছে কাস্তেই। অর্থাৎ বামেরাই কোথাও গিয়ে আবারও এই বাংলায় শাসন করবে, অর্থাৎ বামেদের সরকারই কিন্তু গঠন হবে। শাসন করবে শব্দটা কোথাও গিয়ে একটু বলা ভুল হবে, কারণ শাসন মানে যেভাবে তৃণমূল আমল শাসন করছে সেরকমভাবে বামেরা শাসন করে না। বামেদের মূল নীতি আদর্শ মানুষের পাশে, মানুষের সাথে। তারা কর্মসংস্থান দেয়, তারা মানুষের মুখে যেমন ভাত তুলে দেয়, তার সঙ্গে তারা ভাতাও দেয়। কিন্তু তৃণমূল এসে শুধুমাত্র ভাতা ভাতা ভাতা, এই যে ভাতাজীবী করে তোলা, সেদিক থেকেও মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। এবং একেবারে বলা চলে যে একটি নতুন দল তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে, তিনিও নাকি যুক্ত এতে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। অর্থাৎ এরা যদি দল করে, এরা একসময় তৃণমূল ছিল, হঠাৎ করে অন্য একটি রাজনৈতিক দল, এরাই আবার তৃণমূলের বদনাম করবে। এই যে ছবিটা যখন দেখবে মানুষ, সেক্ষেত্রে এদের কেউ মানুষ গ্রহণ করবে না। সেই গ্রহণ করবে কিন্তু এই বামেদেরকে। তাই সব দিক বিচার করে কিন্তু বলতেই হচ্ছে, কোথাও গিয়ে এই রাজ্যে আবারও ক্ষমতায় আসবে বামেরা। আগে রাম পরে বাম এটা নয়, আগে বাম পরে কে আসবে সেটা পরের কথা। আজ এখানেই প্রতিবেদন শেষ করতে হচ্ছে। আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।